র্যাপিড রেডারের ম্যাকবেথ নাটকটি থেকে আজকে আমি তোমাদেরকে পার্ট 2 অংশটি পড়ে শোনাচ্ছি। তোমরা যারা পার্ট 1টি এখনও পর্যন্ত শোনোনি তারা ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটি দেওয়া আছে, সেখানে গিয়ে দেখতে পারো। তো দেখো, আমি শুরু করছি। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল। ইনভারনেস হচ্ছে ম্যাকবেথের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদটির নাম ইনভারনেস, এবং এই প্রাসাদটি ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড, এটা অবস্থান করেছিল অন এ হিল, একটা পাহাড়ের উপর অবস্থান করেছিল। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট, এই রাজপ্রাসাদের চারিপাশের যে এয়ার, অর্থাৎ যে আবহাওয়া বলো বা পরিবেশ বলো বা বাতাবরণ বলো, এই পরিবেশটা কেমন ছিল? ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, পরিবেশটা ছিল খুবই সুইট, খুবই সুন্দর ছিল, অ্যান্ড হোলসাম, এবং খুবই মনোরম পরিবেশ ছিল। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অ্যান্ড দ্য মর্টলেটস হ্যাড বিল্ট, এবং যে বাসা, সেখানে রাজা বাসা দেখতে পেয়েছিলেন। কিসের বাসা? কোন পাখির বাসা দেখতে পেয়েছিলেন? সোয়ালো এবং মার্লেট পাখির বাসা দেখতে পেয়েছিলেন। আন্ডার অল দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং, কোথায় দেখতে পেয়েছিলেন সেই বাসাগুলো? সেই বিল্ডিং, অর্থাৎ সেই রাজপ্রাসাদের যে বাড়তি জায়গাগুলো, পাখিরা যে সমস্ত জায়গাগুলোতে বাসা তৈরি করে সেরকম সিস্টেম করাই ছিল সেই রাজপ্রাসাদে, সেই জায়গাগুলোতে সোয়ালো পাখি এবং মার্লেট পাখি বাসা তৈরি করেছিল। এই লাইনটা কিন্তু তোমাদের কমপ্লিট নেই, ঠিক আছে? আর এখানে যে মার্লেট বলা হয়েছে ওটা মার্টলেটস হতো। নেক্সট লাইন দেখো, দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা ভীষণ খুশি হয়েছিলেন। অ্যাজ হি এন্টার্ড দ্য প্যালেস, যখন তিনি সেই রাজপ্রাসাদে প্রবেশ করেছিলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র যে এই রাজপ্রাসাদের চারিপাশের যে সুন্দর অ্যাম্বিয়েন্স, অর্থাৎ ওয়ান্ডারফুল সুন্দর যে পরিবেশ, সেটার জন্যই তিনি শুধু খুশি হননি, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ অর্থাৎ যিনি হলেন ম্যাকবেথের স্ত্রী, যিনি আপ্যায়ন করছেন রাজা ডানকানকে, তিনি যেরকমভাবে রাজার প্রতি মনোযোগ নিক্ষেপ করেছিলেন, যেমনভাবে তাকে রেসপেক্ট করছিলেন, সম্মান দিচ্ছিলেন, সবে মিলে রাজা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। আর লেডি ম্যাকবেথ দেখো তারপরে কমা দিয়ে লেখা আছে আবার, হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্লেগিং, এবং এই লেডি ম্যাকবেথ তিনি একটা ছদ্মবেশ ধারণ করেছিলেন। ডেভেলপড দ্য আর্ট অফ ফ্ল্যাগিং, ছদ্মবেশ ধারণ করেছিলেন। ছদ্মবেশ মানে কি বলবো, নাটক করছিলেন। হার ট্রেচারাস পারপাস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং অ্যাটিকুয়েটি, অ্যাটিকুয়েটি মানে কি? শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা। এই লেডি ম্যাকবেথ তার হাসি এবং তার নম্রতা, ভদ্রতা দিয়ে, মানে তার স্বভাব, কথাবার্তা সমস্ত কিছু কে মানে তার সামনে ছিল সেইগুলো, কিন্তু তার ভিতরে ছিল ট্রেচারাস পারপাস, অর্থাৎ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তিনি করে রেখেছিলেন ওই ডানকানের বিরুদ্ধে। ডানকানকে হত্যা করবেন বলে সেই রকম একটা কিন্তু চিন্তাভাবনা তার মনের মধ্যে ছিল। কিন্তু ডানকানকে যখন তিনি আপ্যায়ন করছেন, তখন কিন্তু তার মুখের মধ্যে কোনো রকম হিংস্রতার লক্ষ্য করা যায়নি। তার মুখে ছিল কি? তার মুখে স্মাইলস ছিল, চার্মিং অ্যাটিকুয়েটি, এবং খুব সুন্দর একটা শিষ্টাচার তিনি দেখাচ্ছিলেন রাজা ডানকানকে, যার জন্য রাজা ডানকানও ভীষণ খুশি হয়েছিল। কিন্তু তখনও রাজা জানেন না যে তার জন্য একটা ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। টায়ার্ড অফ হিজ লং জার্নি, অনেকটা রাস্তা বা অনেকটা পথ আসার ফলে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি বলতে এখানে রাজা ডানকান, এবং সেই জন্য তিনি কী করেছিলেন? ক্লান্ত হওয়ার জন্য ওয়েন্ট আর্লি টু বেড, সেই জন্য তিনি তাড়াতাড়ি ঘুমোতে চলে গেছিলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, তখন মধ্যরাত্রি, মিডল অফ দ্য নাইট। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস ন্যাচার, এখন পৃথিবীর অর্ধেকটা, মানে অর্ধেক পৃথিবী, সিমড ডেড, অর্ধেক পৃথিবী মৃত। অর্থাৎ পৃথিবী বলতে এখানে কি বলা হচ্ছে দেখো, একদিকে ওই গোলার্ধর কথাটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। পৃথিবীর অর্ধেকটা দিক যখন আলো থাকে, তখন অর্ধেকটা দিক অন্ধকার থাকে, ঠিক আছে? সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবং অ্যান্ড উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ড, আর খারাপ স্বপ্ন, উইকড ড্রিমস মানে এখানে খারাপ স্বপ্নগুলো কি করে? অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ড, যে সমস্ত মানুষরা ঘুমাতে যারা খারাপ স্বপ্ন দেখে, সেই খারাপ স্বপ্ন থেকে তারা ভীত হয়ে পড়ে, ভয় পায়। খারাপ স্বপ্ন দেখে মানুষেরা ভয় পায়, ঠিক সেই সময়। অ্যান্ড নান বাট দ্য ওল্ড অ্যান্ড দ্য মার্ডারার ইজ আউট অফ ফর হান্ট, আর ঠিক সেই সময়, অর্থাৎ সেই মধ্যরাত্রে
ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষেরা স্বপ্ন দেখে। সেই সময় কি হয়, নান বাট দ্য ওল্ফ, সেই সময় নেকড়েরা এবং মার্ডারার, যারা মার্ডার করে, হত্যাকারীরা, খুনিরা, তারা তখন তাদের শিকারের জন্য বের হয়। ঠিক আছে, তারা তাদের কার্য সাধন করার জন্য তারা নিজেদের আস্তানা থেকে বের হয়। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ। এই সময়টাতেই, ঠিক এই সময়টাতেই লেডি ম্যাকবেথ সে তার ঘুম থেকে উঠেছিল বা জেগেই ছিল। ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং, তিনি রাজাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে শুরু করলেন, কিভাবে ডানকানকে হত্যা করা যায়। তিনি ষড়যন্ত্র করছিলেন কার সঙ্গে? অফকোর্স তার হাজব্যান্ড ম্যাকবেথের সঙ্গে। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড, তিনি তো এই কাজের দায়িত্ব নেবেন না। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড, ডিড বলতে এখানে মার্ডারকে বলা হচ্ছে। তো তিনি এই মার্ডারটা করবেন না। শো অ্যাভারেন্ট টু হার সেক্স, কারণ তিনি একজন মহিলা, তাহলে তিনি মহিলা হওয়ার জন্য এরকম মার্ডার করার মতন একটা জঘন্য কাজ কিন্তু তিনি করবেন না। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজব্যান্ডস নেচার, এবং তিনি খুব ভালোভাবেই জানতেন কি জানতেন? অফ হার হাজব্যান্ডস নেচার, তার স্বামীর স্বভাবটাকেও তিনি ভালোভাবেই জানতেন। অর্থাৎ তিনি নিজে করতে পারবেন না, তিনি মহিলা বলে, এবং অপরদিকে যিনি মার্ডার করবেন অর্থাৎ ম্যাকবেথ, তিনি তার স্বভাবটাও জানতেন যে হ্যাঁ, তার হাজব্যান্ডের পক্ষে এরকম কাজ করাটা তার হাজব্যান্ডও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করতে চাইবেন না। দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, কারণ তার হাজব্যান্ডের মধ্যে রয়েছে একটা মনুষ্যত্ব বোধ। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস বলতে আমরা এখানে বলতেই পারি কি, তার মধ্যে একটা মনুষ্যত্ব বোধ রয়েছে। টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার, এরকম একটা কল্পিত হত্যা করতে তার মতো মানুষ কিন্তু এগোবেন না, ম্যাকবেথের মতন মানুষ কিন্তু এগোবেন না। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিশিয়াস, তিনি জানতেন যে তার স্বামী চরম উচ্চাকাঙ্ক্ষী। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম, কিন্তু তার স্বামী সেই চরম অপরাধটা করার জন্য তৈরি ছিলেন না। হুইচ কমনলি অ্যাকম্পানিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশনস, যেটা ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই চূড়ান্ত আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য। অর্থাৎ সেই চূড়ান্ত আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য চূড়ান্ত অপরাধটা করা প্রয়োজন ছিল তার হাজব্যান্ডের, যে খুব উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন, অর্থাৎ যার মনের মধ্যেও প্রচুর আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল রাজা হওয়ার। সি হ্যাড ওন হিজ কনসেন্ট অ্যাবাউট দ্য মার্ডার, সি বলতে এখানে লেডি ম্যাকবেথকে বলা হচ্ছে। লেডি ম্যাকবেথ তিনি তাকে রাজি করিয়েছিলেন, অর্থাৎ তার স্বামীকে, কনসেন্ট মানে কি, সম্মতি বা রাজি হওয়া, তাহলে তিনি তার সম্মতি পেয়েছিলেন, অর্থাৎ তার স্বামী মার্ডার করবে, হত্যা করবে, তার কাছ থেকে তিনি সেই সম্মতিটা পেয়েছিলেন। তিনি বলেছিলেন, অর্থাৎ ম্যাকবেথই তাকে বলেছিল কি হ্যাঁ মার্ডার করব আমি। বাট সি ডাউটেড, কিন্তু তবুও তিনি তাকে সন্দেহ করতেন, তিনি তাকে সন্দেহ করতে শুরু করেছিলেন। হিজ রেজলিউশন, তার স্বামী দৃঢ়বদ্ধ হয়েছিল যে না, সে মার্ডার করবে, হত্যা করবে, কিন্তু তবুও তারপরেও কিন্তু তার স্ত্রী এই বিষয়টাতে আশঙ্কিত ছিল, তার সন্দেহ ছিল যে তার স্বামী হয়তো শেষ মুহূর্তে সে পিছুপা হয়ে যাবে। অ্যান্ড সি ফিয়ার্ড দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন কুড ডিফিট হিজ পারপাস, এবং তিনি ভয় পাচ্ছিলেন এটাই, সি ফিয়ার্ড দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, অর্থাৎ তার মধ্যে যে মনুষ্যত্ব বোধটা রয়েছে, ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন, তিনি যেমন ধরনের মানুষ, ম্যাকবেথ যেমন ধরনের মানুষ, তার মধ্যে একটা কি স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই স্নেহ ভালোবাসার জন্যই তিনি কি করবেন, কুড ডিফিট হিজ পারপাস, সেই উদ্দেশ্য থেকে তিনি বিরত হয়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা কিন্তু লেডি ম্যাকবেথের মনের মধ্যে জন্ম নিয়েছিল। সো আর্মড উইথ এ ডেগার, সুতরাং একটা ছুরি নিয়ে বা একটা ছড়া নিয়ে সি অ্যাপিয়ার্ড দ্য কিংস চেম্বার, সি বলতে লেডি ম্যাকবেথ, তিনি নিজেই সেই রাজার ঘরে চলে গিয়েছিলেন। ঠিক আছে, অর্থাৎ লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করার জন্য নিজেই রাজার ঘরে চলে গিয়েছিলেন, যেখানে রাজা ডানকান নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে তিনি যাওয়ার পর কি দেখলেন, সি ফাউন্ড ডানকান, তিনি ডানকানকে দেখতে পেলেন ইন সাউন্ড স্লিপ, যে তিনি নাক ডেকে ঘুমোচ্ছিলেন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন তিনি তাকে খুব কাছ থেকে দেখলেন, ভিউ মানে কি, লক্ষ্য করা, নোটিসড, যখন তিনি তাকে খুব কাছ থেকে দেখলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তিনি ডানকানের মুখটা দেখতে পেলেন, হুইচ রিসেম্বলড হার ওন ফাদার, তিনি তার মুখটা দেখে, ডানকানের মুখটা দেখে লেডি ম্যাকবেথের মনে হলো যেন তার নিজের বাবা ঘুমিয়ে আছেন। দাস সি হ্যাড নট
দ্য রিজলিউশন টু প্রসিড ফার্দার, এবং এইভাবে তিনি এইভাবে তিনি আর তার কাজটা বা তিনি যে এরকম সংকল্প নিয়ে এসেছিলেন যে তিনি নিজেই ডানকানকে হত্যা করবেন, সেই সংকল্প থেকে তিনি নিজেই আবার কিন্তু চলে আসলেন। সি হ্যাড নট দ্য রিজলিউশন টু প্রসিড ফার্দার, মানে তিনি আর এগোলেন না, অর্থাৎ তিনি ডানকানকে আর হত্যা করলেন না। সি রিটার্নড টু কনফার উইথ হার হাজব্যান্ড, সুতরাং তখন লেডি ম্যাকবেথ কী করলেন, তিনি ফিরে আসলেন তার হাজব্যান্ডের সঙ্গে, তার স্বামীর সঙ্গে কনফার মানে আলোচনা করার জন্য ফিরে আসলেন। হি থট দেয়ার ওয়ার স্ট্রং রিজন এগেনস্ট দ্য মার্ডার, অর্থাৎ ম্যাকবেথ তখন ভাবল যে ডানকানকে হত্যা করা তার পক্ষে কখনোই উচিত নয়, এবং তার কতগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো হলো, যেমন ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ এটাই মনে মনে ভাবলো যে সে শুধুমাত্র একজন প্রজাই নয়, সে ডানকানের নিকট আত্মীয়, ক্লোজ রিলেটিভ টু ডানকান, অর্থাৎ রাজা ডানকানের সঙ্গে ম্যাকবেথের একটা কিন্তু আত্মীয়তা রয়েছে। বিসাইডস, তাছাড়াও হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, তাছাড়াও তিনি হলেন, অর্থাৎ ডানকান হলেন, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, রাজা ডানকানের তিনি বর্তমানে একজন আপ্যায়নকারী, অর্থাৎ তার বাড়িতে রাজা ডানকান এসেছেন, সুতরাং তাকে আপ্যায়ন করা হলো তার প্রধান ধর্ম। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ মার্ডারার্স, সুতরাং তার কর্তব্য হলো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং, তার কর্তব্য হলো যে ডানকানকে রক্ষা করা, রাজাকে রক্ষা করা, ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স, অন্যান্য খুনিদের হাত থেকে। নট টু বিয়ার দ্য ডেগার হিমসেলফ, তার নিজের ছড়া নিয়ে যাওয়া কখনোই উচিত নয় তাকে হত্যা করার জন্য। হি অলসো থট হাউ জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট এ কিং ওয়াজ ডানকান, তিনি আগে তো ভাবলেন অনেক কিছুই, যে তার তো রাজাকে হত্যা করা কখনোই উচিত নয়, রক্ষা করা দরকার। আবার তিনি এটাও ভাবছেন রাজা ডানকানের সম্বন্ধে রাজা ডানকান কতটাই না জাস্ট, অর্থাৎ কতটাই না তিনি ন্যায়পরায়ণ, এবং বেনিভোলেন্ট অর্থাৎ উদার, কতটা তিনি উদার। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার প্রজাদের প্রতি তার কতই না ভালোবাসা রয়েছে। হাউ লাভিং টু হিজ নভেলিটি দ্যাট দেয়ার সাবজেক্টস আর ডবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, এবং তিনি এতটাই ন্যায়পরায়ণ, এতটাই ভালো, রাজা ডানকান এতটাই ভালো, তাকে তার উদারতার জন্য, তার ভালো ব্যবহারের জন্য, যে তার প্রজারা দুবার শপথ নেবে তাকে যদি হত্যা করা হয় সেই হত্যাকারীকে প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ ম্যাকবেথ যদি রাজা ডানকানকে হত্যা করে, তাহলে ডানকানের যে সমস্ত প্রজা রয়েছে তারা একবার নয়, তারা দুবার শপথ নেবে সেই হত্যাকারীকে, অর্থাৎ ম্যাকবেথকে শাস্তি দেওয়ার জন্য। মোরওভার, সর্বোপরি, বাই দ্য ফেভার্স অফ দ্য কিং, রাজার জন্যই ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য অপিনিয়ন অফ অল সর্টস অফ ম্যান। আজ এই রাজা ডানকানের জন্যই কিন্তু ম্যাকবেথ সমস্ত ধরনের মানুষের মধ্যে একজন বিশেষ মানুষ হিসাবে পরিচিত হয়েছেন, বা একটি বিশেষ সম্মান পেয়েছেন শুধুমাত্র এই রাজার জন্যই। অ্যান্ড হাউ কুড দোজ অনার্স বি স্টেইনড, এবং তিনি যদি হত্যা করেন ডানকানকে, এখন যদি তিনি হত্যা করেন, ম্যাকবেথ যদি হত্যা করেন, তাহলে কি হবে? হাউ কুড দোজ অনার্স, তাহলে তার সম্মানগুলো, যে সম্মানগুলো রাজা ডানকান ম্যাকবেথকে দিয়েছেন, সেই সম্মানগুলো বি স্টেইনড, কলঙ্কিত হয়ে যাবে, বাই দ্য রেপুটেশন অফ সো ফুল এ মার্ডার, এরকম একটা জঘন্য হত্যাকাণ্ডের জন্য। অর্থাৎ ডানকানকে তিনি যদি দেখো, এখন তো ম্যাকবেথ মনে মনে ভাবছে এই সমস্ত কথাগুলো, যে তিনি যদি ডানকানকে সত্যি হত্যা করেন, তাহলে সেই যে সম্মান তিনি পেয়েছেন রাজার দ্বারা, পরবর্তীকালে তিনি যদি ধরা পড়ে যান, তাহলে তার সমস্ত সম্মান কিন্তু কলঙ্কিত হয়ে যাবে, স্টেইনড হয়ে যাবে, অর্থাৎ তার সম্মান আর তার কাছে থাকবে না। ঠিক আছে। ইন দিজ কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, তার মনের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব চলছিল ম্যাকবেথের মনের মধ্যে, যে তিনি রাজা ডানকানকে হত্যা করবেন কি করবেন না, এরকম একটা কনফ্লিকশন কিন্তু তার মনের মধ্যে
চলছিল। এমতাবস্থায় লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট, তখন লেডি ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী তিনি বুঝতে পারলেন, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট তিনি বুঝতে পারলেন যে হার হাজব্যান্ড হ্যাড রিসলভড টু প্রসিড নো ফার্দার, তিনি বুঝতে পারলেন যে তার স্বামী আর এগোবেন না, অর্থাৎ তার স্বামী ডানকানকে হত্যা করতে যাবেন না, এটা তিনি বুঝতে পারলেন। বাট সি ওয়াজ এ ওমেন নট ইজিলি শেকেন ফ্রম হার ইভিল পারপাস, কিন্তু তিনি এমন এক ধরনের মহিলা ছিলেন যে তিনি তার ওই অসৎ উদ্দেশ্য থেকে পিছু হটবেন না। সি ওয়াজ এ ওমেন নট ইজিলি শেকেন, তিনি কাঁপবেন না, তো এরকম মানে বলার দরকার নেই, তিনি সরবেন না ফ্রম হার ইভিল পারপাস, তার যে উদ্দেশ্য রয়েছে অর্থাৎ ডানকানকে হত্যা করার যে উদ্দেশ্য রয়েছে সেটা তিনি মনে মনে গেঁথে নিয়েছেন, এখান থেকে তিনি আর পিছুপা হবেন না। সি বিগেন টু পোর ইন অ্যাট হিজ ইয়ার্স ওয়ার্ডস, তো তখন তিনি কি করলেন, তখন ম্যাকবেথের কানের মধ্যে, অর্থাৎ কানের মধ্যে ঠিক নয়, মানে ম্যাকবেথকে বলে বোঝাতে লাগলেন, বিভিন্ন রকমভাবে তাকে টোন্ট করতে লাগলেন, টিজ করতে লাগলেন। হুইচ ইনফিউজড এ পোর্শন অফ হার ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড, আচ্ছা তিনি কি করতে লাগলেন, হুইচ ইনফিউজড এ পোর্শন অফ হার ওন স্পিরিট, অর্থাৎ তার নিজের সত্তাটাকে ম্যাকবেথের মধ্যে পুরে দিতে চাইলেন। মানে তার মানসিকতা যেরকম, লেডি ম্যাকবেথের মানসিকতা এখন যেমন, অর্থাৎ তিনি একদম দৃঢ় সংকল্প হয়ে গেছেন, দৃঢ়বদ্ধ হয়ে গেছেন যে ডানকানকে হত্যা করতেই হবে এনি হাও। তো সেই বিষয়টা, সেই তার যে স্পিরিটটা বর্তমানে রয়েছে সেটা কিন্তু তিনি ম্যাকবেথের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছেন, তার ভাবনাটাকে। অ্যাসাইনিং রিজন আপন রিজন, একটার পর একটা তিনি যুক্তি খাড়া করছেন, তাকে বোঝাচ্ছেন, ম্যাকবেথকে বোঝাচ্ছেন why he should not shrink from the resolution he had earlier undertaken, অর্থাৎ ম্যাকবেথ he had earlier undertaken, অর্থাৎ যে প্রতিজ্ঞাটা, যে রিজলিউশন অর্থাৎ যে প্রতিজ্ঞাটা ম্যাকবেথ আগে নিয়েছিলেন, আর্লিয়ার আন্ডারটেকেন, অর্থাৎ কি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি ডানকানকে হত্যা করবেন, সেই প্রতিজ্ঞা ম্যাকবেথ নিয়েছিলেন। তাহলে লেডি ম্যাকবেথ এখন ম্যাকবেথকে বোঝাতে চাইছেন যে তার সেই প্রতিজ্ঞা থেকে তার সরে যাওয়া উচিত নয়, অর্থাৎ তিনি যে প্রতিজ্ঞা নিয়েছেন ডানকানকে হত্যা করবেন, তার সেই প্রতিজ্ঞা, তার মানে কি সেই কথাটা তার রাখা উচিত, এটাই লেডি ম্যাকবেথকে বোঝাতে চাইছেন বিভিন্ন রকম যুক্তি দিয়ে। অ্যান্ড হাউ দ্য অ্যাকশন অফ ওয়ান নাইট, কিভাবে একটি রাতের একটি মাত্র কাজ উড গিভ দেয়ার অল দ্য কামিং ডেজ অ্যান্ড নাইটস টু কাম সোভারেন পাওয়ার অ্যান্ড রয়্যালটি, কিভাবে ওই একটি রাতের কাজ তাদেরকে এনে দেবে, আগত দিন এবং রাত্রিগুলোকে এনে দেবে, তাদেরকে সার্বভৌম ক্ষমতা এবং রাজমর্যাদা এনে দেবে। অর্থাৎ বিষয়টা হলো যে তারা যদি, মানে তার হাজব্যান্ড অর্থাৎ ম্যাকবেথকে বোঝাচ্ছেন লেডি ম্যাকবেথ যে যদি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করে তাহলে যে আগামী যে দিনগুলো, সেই দিনগুলোতে তারা একজন রাজা হবে, লেডি ম্যাকবেথ রানী হবে, এবং তাদের মধ্যেই রইবে সার্বভৌম ক্ষমতা, রাজমর্যাদা, সব কিছু তাদের মধ্যেই থাকবে। সি ইভেন অ্যাকিউজড হিম অফ কাওয়ার্ডাইজ, তার স্বামীকে তিনি কাপুরুষ বলেও সম্বোধন করেছিলেন, কাপুরুষ বলে সম্বোধন না, ঠিক তাকে গালিগালাজ করেছিলেন। অ্যাকিউজ মানে তাকে কাপুরুষ বলেছিলেন, এবং তিনি মানে লেডি ম্যাকবেথ এরকম বলছিলেন এই জন্য, এই যে কাওয়ার্ডাইস কেন বলেছিলেন, অ্যানফিকলনেস, দেখো অ্যানফিকলনেস, তার এই কাপুরুষতা এবং তার এই অস্থিরতা মনের জন্য এরকম কথা বলে তাকে টোন্ট করেছিল, অ্যাকিউজ করেছিল। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, যে তিনি তার ডিসিশন থেকে, তিনি যে প্রতিজ্ঞা নিয়েছিলেন সেই প্রতিজ্ঞা থেকে তিনি প্রত্যাবর্তন করছেন, রিভার্ট করছেন, ঠিক আছে, ফিরে আসছেন। সেই জন্য লেডি ম্যাকবেথকে কাওয়ার্ডাইস, ফিকলনেস এই সমস্তভাবে টিচ করেছিল। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রোমস, তিনি এটাও বলেছিলেন ম্যাকবেথকে যে এই বিষয়টা কত সহজ ব্যাপার, হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট, অর্থাৎ ম্যাকবেথ যে গিল্ট করবে, ম্যাকবেথ যে রাজা ডানকানকে হত্যা করবেন, তাহলে এই বিষয়টাকে জটিলভাবে না নিয়ে সহজভাবে নিতে বলছে। কারণ অফ দ্য ডিড, এই হত্যাকাণ্ডটা করার পর
লেডি ম্যাকবেথ কী করতে চাইছেন, এই যে পুরো যে মানে দোষটা, এই দোষটা তিনি দিতে চাইছেন অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, অর্থাৎ মদ খেয়ে ঘুমিয়ে পড়া সেই মাতালগুলোর উপর এই দোষটা চাপাতে চাইছেন। হু ওয়ার স্লিপিং, মানে যে মাতালগুলো ঘুমাচ্ছিল ইন দ্য কিংস চেম্বার, অর্থাৎ রাজা যে রুমে ঘুমোচ্ছিলেন সেই রুমের বাইরে, অর্থাৎ এই রুমের বাইরে যে দুটো পাহাড়দার তারা ড্রিঙ্ক করে ঘুমাচ্ছিল। লেডি ম্যাকবেথকে এটাই বোঝাতে চাইছিলেন যে হত্যা করার পর এই সমস্ত দোষটা তারা দুজনে মিলে ওই ড্রাঙ্কারদের ওপর চাপিয়ে দেবেন, ঠিক আছে, ওই ড্রাঙ্কেন গ্রুমসদের ওপর, অর্থাৎ পাহাড়দারদের ওপর চাপিয়ে দেবেন। এবং এর ফলে সবাই এই ওই ড্রাঙ্কেন গ্রুমসগুলোকে দোষী ভাববে এবং তারাই শাস্তি পাবে, এবং অন্যদিকে তারা ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে এবং সমস্ত ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতা তারপর তাদের নিজেদের হাতে চলে আসবে, ঠিক আছে। এরপর আমি নেক্সট পার্টটা আর কদিনের মধ্যে আপলোড করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।